আমেরিকা তো পৃথিবীর কেন্দ্রবিন্দুতে যত অঘটন ঘটছে সারা পৃথিবীতে, অথবা ঘটনা ঘটছে, সেটা অঘটন কেউ বলতে পারেন, কেউ বলতে পারেন ঘটনা, সবার মূলে কিন্তু একটা চালিকা শক্তি, সেটা হলো আমেরিকা, ইউনাইটেড স্টেটস। কাজেই ইউনাইটেড স্টেটসে ঠিক 1 মাস পরে ইলেকশন হবে, এটা নিয়ে সারা পৃথিবী ওদিকে তাকিয়ে আছে। যদিও লড়াই হবে, হাড্ডাহাড্ডি বোঝা যাচ্ছে, লাইক বিফোর রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেসির মধ্যে। কিন্তু মেজবা সাহেব যেমনটি বললেন, সেটা তো আমাদের সবার ধারণা। আমরা মনে করি আল্লাহ দুনিয়াটা বানিয়েছেন তার শ্রেষ্ঠ ক্রিয়েশন আখলাকুল মখলুকাত, মানুষের জন্য। আপনার জন্ম যেখানেই হোক, আপনার রিজেক্ট যেখানে আপনার জীবন ও জীবিকা, সেটাই আপনার দেশ, সেটার প্রতি আপনার আনুগত্য থাকা উচিত। সেই ক্ষেত্রে আমেরিকা প্লেজ সো মাচ রোল ইন দি হোল ওয়ার্ল্ড, এবং ওখানে আমাদের, আপনি বলছেন যদি বলা হয় মাইনরিটি সম্প্রদায় বা অশ্বেতাঙ্গ সম্প্রদায়, অশ্বেতাঙ্গ আমেরিকাতে কাউকে বলা যাবে না, কারণ যারা আজকাল দাবি করছেন ট্রাম্প গ্রুপরা, বা আপনি বলছেন তার একটা বিশাল শক্তি বলছে যে এই দেশটা তাদেরও ছিল না, তারা বাইরে থেকে এসছেন। মেজবা সাহেব উল্লেখ করেছেন যে অরিজিনাল মানুষগুলোকে তো মেরেই ফেলছে, তাদের গৃহপালিত গরু টরু ইত্যাদি মেরে পরে তাদেরকে যুদ্ধে জয়ী হয়ে তাদেরকে বিতাড়িত করে এই দেশটি দখল করা হয়েছে। এনিওয়ে, ওগুলো পুরনো ইতিহাস। কাজেই আজকের এই ইলেকশন আমাদের জন্য, সারা পৃথিবীর জন্য, বা মুক্তিকামী মানুষের জন্য, গণতান্ত্রিক মানুষের জন্য, সকল অধিকার সমান, এইসব যারা বিশ্বাস করেন, ইকুয়ালিটি অফ রাইটস, ইকুয়ালিটি অফ লিভিং, ইকুয়ালিটি টু গুড হাউজিং, গুড স্যালারি, গুড এভরিথিং, তার জন্য ডেমোক্রেটিক পলিসিগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়। কাজেই ডেফিনেটলি আপনার দর্শকদের মধ্যে, শ্রোতাদের মধ্যে ট্রাম্প সাপোর্টার থাকতে পারে, কিন্তু আমরা যখন কিছুদিন আগেই বিলেতেও আপনাদের মতো একটা সংকটে পড়েছিলাম, যে আমাদের এখানে ঋষি সুনাক প্রাইম মিনিস্টার, কনজারভেটিভ পার্টি অনেকদিন ধরে চালিয়েছেন, এবং পৃথিবীতে যা ঘটছে, বিশেষ করে গাজা, লেবানন ইত্যাদিতে, এবং সাউথ গরিব ওয়ার্ল্ড যেটা বলেন, আফ্রিকান কান্ট্রি এবং সাউথ এশিয়ান কান্ট্রিতে, সেখানে ব্রিটেনের ভূমিকা কিন্তু কম নয়। ছোট্ট দেশ, কিন্তু কলকাঠি নাড়াবার ক্ষেত্রে আমেরিকারও সামনে। কোনো ক্ষেত্রে বলা হয় আমেরিকার মন্ত্রণাদাতা এই দেশ। কাজেই আর দুনিয়ার যত গোলমাল যতখানে দেখা যায়, খুঁজলে ইতিহাসবিদরা বলবেন এর উৎপত্তি এই দেশ থেকেই, যার নাম ইউনাইটেড কিংডম। কাজেই ইউনাইটেড কিংডমের ইলেকশন সম্পর্কে বলার জন্যই আমরা 4 জুলাইয়ে যে যুদ্ধ করেছিলাম এথনিক মাইনরিটিদের পক্ষ থেকে, সেখানে আমরা অনেকাংশে বিজয়ী হয়েছে আমাদের এথিক্যাল কারণে। আমরা নাইদার কনজারভেটিভ পার্টি নর লেবার পার্টির যে কেয়ার স্টিমার এখন প্রাইম মিনিস্টার হয়েছেন, তাদের দুজনের পলিসি পছন্দ করিনি, কিন্তু ডেমোক্রেটিক কান্ট্রি বলে আমরা প্রতি শনিবারে প্রতিবাদ জানিয়েছি ইন মিলিয়নস, এবং কেউ আমাদের বাধা দেয়নি। বাংলাদেশের মতো বা মিডল ইস্টের কান্ট্রিতে যেরকম হয়, বা ভারতে যেরকম হয়, কোথাও প্রতিবাদ হচ্ছে, আপনার সরকারের পছন্দ না, উনি পুলিশ লেলিয়ে দিলেন, মারলেন, পিটলেন, গুলি করলেন, এই ধরনের জিনিস তো আমেরিকাতে তেমন হয় না, বিলেতে তো নয়। কাজে ইন এভরি স্যাটারডে মিলিয়নস অফ পিপল ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, এবং ইলেকশনের সময় তারা দাঁড়িয়েছে, দেখেছে কোন কোন জায়গায় আমরা এথিক্যাল মানুষ দাঁড় করাতে পারি। আমরা দেখিনি কে কনজারভেটিভ পার্টি কে লেবার পার্টি করে, আমরা দেখেছি যিনি সত্যবান মানুষ, ন্যায় এবং সত্যের পথে কথা বলবেন, তাকে আমরা এগিয়ে দিয়েছি, অনেকাংশে বিজয়ী হয়েছি। লিবডেমের সিট ছিল 10টা, আমরা 72টা সিট ছিনিয়ে নিয়ে এসেছি। কারণ গাজার ব্যাপারে 3-3 বার আমরা আমি একটি কমেন্ট করছি, লিবডেমকে আপনি অনেক হেল্প করেছেন, প্রাউড অফ ইউ। আমরা সবাই, কারণ দেখেছি কেন করেছি লিবডেম, যে সবাই যে লিবডেম তা না, কিন্তু এথিক্যাল প্রশ্নে, যে আমরা যখন সিজ ফায়ারের কথা বলছি, যে যুদ্ধ করে লাভ নাই, টেবিলে আসো, গাজাতে এরকম অগণিত শিশু নারী হত্যা করছো, আমরা সিজ ফায়ার বলেছি। সেই সিজ ফায়ার 3-3বার আমরা হাউস অফ কমন্সে তুলেছি। আমাদের মধ্যে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি বাধা দিয়েছেন, কিন্তু লিবডেমের যে কয়জন এমপি ছিলেন তারা এক বাক্যে, এবং তাদের যে ফরেন স্পোক্স পার্সন ছিলেন লাইলা মোরান, ইনি শুধু প্রতিবাদ করেন নাই, সিজ ফায়ারকে সমর্থন করেন নাই, জোরালো বক্তব্য রেখেছেন। কাজেই আমাদের মনে লিবডেনের জন্য একটা মায়া মহব্বত
বা উইকনেস ছিল, যার ফলে এবার তাদের যে লিডার যিনি স্যার ডেভিড, উনি আমাকে বলছিলেন যে ডক্টর হাসনাত আমরা 50টা সিট পেলেই খুশি হব। অ্যান্ড শওকত হোসেন বাবু জানেন ইলেকশনের 2 দিন আগে আই হ্যাড দি অপরচুনিটি টু হ্যাভ টি উইথ লর্ড নিউবিয়ে এদের সঙ্গে। তাদেরকে আমি বলছিলাম আমার ধারণা তোমরা 70টা সিট পাবে। তারা 72টা সিট জিতেছিলেন এবং আমাদেরকে কংগ্রেচুলেট করেছিলেন। আমাদেরকে মানে আমরা তো একা করিনি, আমরা 30-40টা জায়গায় ফাইট করেছি, এথিক্যাল মানুষ দাঁড় করিয়েছি। কাজে এটা একটা প্রিন্সিপাল ছিল। সেই প্রিন্সিপালের গল্প বলার জন্যই আমি শওকত হোসেন বাবুকে নিয়ে টরন্টোতে আমরা মিটিং করেছি। সেখানে এইসব প্রশ্ন উঠেছে যে সামনে আমেরিকান ইলেকশন, আমাদের লোকরা কি করবে। তখন তো আর কমলা হ্যারিসের কথা উঠেনি, তখন আমরা দেখতাম বাইডেন সাহেব আর ট্রাম্প, আমরা দুজনকেই পছন্দ করতে পারছিলাম না, কিন্তু আমরা বিলেতের এক্সাম্পল দিয়েছি যে গো ফর এথিক্যাল ক্যান্ডিডেট। এবং যিনি আমাদের কথা বলবে, মেজবা সাহেব যে কথা উল্লেখ করেছেন যে ট্রাম্প সাহেব আসলে এই যে যারা ল্যাঙ্গুইস্টিক গ্রুপ হিসাবে মাইনরিটি, রিলিজিয়াস গ্রুপ হিসাবে মাইনরিটি বলে কনসিডার্ড হবে, তারা দে উইল বি ট্রিমেন্ডাসলি ডিসঅ্যাডভান্টেজ, কারণ সুপ্রিম কোর্ট তখন 8:1 হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে যাওয়ার আগে নিশ্চয়ই আমরা সবাই মনে মনে চাইবো যে পরিস্থিতিটা শোভনীয় হোক। এখন কামালা হ্যারিস আসছেন, শি ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইনামিক লিডারশিপ। আশা করছি ডেমোক্রেটিক পার্টি জিতবে এবং বিশ্ব মানবতার পক্ষে আমেরিকা আবার আগের মতো দাঁড়াবে। তো এই আশা, এটা হলো আমাদের কমেন্ট। তবে আমরা বিলেতে আমেরিকা যেখানেই থাকি, আপনি বাংলাদেশের কথা বলছেন, আমাদের রুট তো পড়ে আছে, আমাদের মন পড়ে আছে আমাদের দেশে। আমাদের বিলেতে আমেরিকাতে এখন সুন্দর ওয়েদার, কিন্তু ওখানে ঝড় বৃষ্টি ফ্লাড হচ্ছে, কিন্তু মনটা যেন ওখানেই পড়ে আছে। আপনি ফ্লাডের কথা বলছেন, অবশ্যই ফ্লাড হলে আমাদের শেরপুরে কদিন আগে নোয়াখালীতে হলো অবিশ্বাস্য ভাবে, যেখানে কোনোদিন হয় নাই, সেখানে বাঁধ খুলে দেওয়া হয়েছে, বলা হয়েছে আচমকা বাঁধ খুলে গেছে। তেমনি শেরপুরে এখন প্রচন্ড বন্যা, এই মানুষগুলোকে বাঁচাতে হবে। দেশ এখন ছাত্র জনতার দেশ, তারা লড়ছে, আমাদের দেশ লড়ছে, আমরা বিদেশে 1,60,00,000 লোক বাইরে আছি। কাজেই আমাদের 1,60,00,000, কখনো 50, কখনো 60, কখনো 70। কাজেই আমাদের একটা বিরাট অবদান বলি আর বিরাট ভূমিকা আছে আমার বাংলাদেশের ব্যাপারে, সেটা ফ্লাডের ক্ষেত্রে হোক, যুদ্ধক্ষেত্রে হোক, অ্যানার্কিজমের বিরুদ্ধে হোক, ফ্যাসিবাদের বিরুদ্ধে হোক। সে ব্যাপারে আমরা বারবার প্রমাণ দিয়েছি যে উই আর রাইট, উই আর ফর হিউম্যানিটি। কাজেই ফ্লাডের ব্যাপারে আমরা সাহায্য করব। নতুন যে সরকার আসছে, বিশ্ববরেণ্য নোবেল লরেট এই প্রথম একটি দেশের লিডারশিপ দিচ্ছেন। তিনি না দিলেও পারতেন, তার বয়স 80+, কিন্তু তিনি দিয়েছেন। তার অ্যাডভাইজাররা চেষ্টা করছেন। 17 বছরের জঞ্জাল, অবিচার এবং সম্পূর্ণ নষ্ট হলো আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের জুডিশিয়ারি, আমাদের পুলিশ ফোর্স, আমাদের আর্মি, এইগুলোকে 2 মাসের মধ্যে করা যাবে না। তবে চেষ্টা হচ্ছে সর্বত্র। ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে, বাট ইউ লুক এট দি সিনসিয়ারিটি। সারা ইউনিভার্সিটি, বাংলাদেশে ইউনিভার্সিটি ভিসি প্রভিসি পালিয়ে গেছেন। কেন পালিয়ে গেছেন? তারা নিশ্চয়ই চুরি করেছিলেন, তা নাহলে পালিয়ে যাবেন কেন?